Good afternoon. গুড আফটারনুন। আমাদের এটা শেষ হয়নি বলে আমি আজকে সয়েলটা শুরু করতে পারলাম না। আজকে এটা শেষ হয়ে যাক, তারপর সয়েল শুরু করব। আগে একটুখানি বলো আগের দিনে কারো কিছু ডাউট আছে কিনা। আগের দিনে কারো কিছু ডাউট আছে? আগের দিনে কারো কিছু ডাউট আছে? বলো কি প্রশ্ন, বলো কি প্রশ্ন। ইন্ডিয়ার হাইস্ট, বাবা রে বাবা, ইন্ডিয়ার হাইস্ট পিক কে বাবা? ওরা একটা প্রশ্ন আছে বলে আমাকে জিজ্ঞেস করছে। আমার একটা প্রশ্ন আছে, ইন্ডিয়ার হাইস্ট পিক কি? ইন্ডিয়ার হাইস্ট পিক কি বলতো? ইন্ডিয়ার হাইস্ট পিক কি বলতো? উত্তর পেয়ে গেছো? উত্তর পেয়ে গেছো? এটা নিয়ে আমরা অনেক দিন অনেকক্ষণ ডিসকাস করে ফেলেছি। কালকেও এটা নিয়ে কথা হয়েছে, আজকে আবার জিজ্ঞেস করছো। ক্লাস না করলে জিজ্ঞাসা তো থাকবেই বাবা। কারোর জিজ্ঞাসা নেই, আর তোমার একারই রয়েছে এটাতে, যেটা নিয়ে আমরা 10 বার ডিসকাস করে ফেলেছি। আনডিসপিউটেড বলিনি আমি সায়ন, আনডিসপিউটেড বলিনি। আনডিসপিউটেড বললে নন্দা দেবী হতো। আমার শরীর ঠিকঠাক, শরীর ঠান্ডা লেগে গেছে আবার আমার। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আগে সিলেবাস শেষ করে তারপর এমসিকিউতে যাব। ওকে, আমাদের আগের দিন কতটা হয়েছিল একটু বলতে পারবে? আগের দিন কতটা হয়েছিল একটু বলতে পারবে? ওয়েস্টার্ন ঘাট দিয়ে শুরু হবে, পশ্চিম ঘাট পর্যন্ত, পশ্চিম ঘাট দিয়ে শুরু হবে, ঠিক আছে। ওকে, মানে আমাদের মালভূমিগুলো হয়ে গেছে তাই তো? আমাদের মালভূমিগুলো হয়ে গেছে, আর উপরে আরাবল্লী বিন্ধ্যা এগুলো হয়ে গেছে। আরাবল্লী বিন্ধ্যা এগুলো হয়ে গেছে তো? ঠিক আছে। আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, মানে আমি নিজেকে নিয়ে প্রচন্ড বিরক্ত। একটা সেকেন্ড। চলো দেখো, যদি আমরা পর্বতগুলোকে বলি, আমাদের উত্তর ভারতের যে পর্বতগুলো আছে সেগুলো হয়ে গেছে, তারপরের থেকে স্টার্ট করছি। তো তারপরের যে পর্বতগুলো রয়েছে, প্রথমে এখানে রয়েছে ওয়েস্টার্ন ঘাট। আমি যেগুলো বলবো সেগুলো নোটের মধ্যে অলরেডি আছে, তোমরা শুধু এখন দেখে নাও, শুনে নাও।
শুধু এখন দেখে নাও আর শুনে নাও, যদি মনে করো নোট করে নিতে পারো। ওয়েস্টার্ন ঘাট হচ্ছে এইটা। ওয়েস্টার্ন ঘাট একেবারে গুজরাট থেকে শুরু করে 6টা রাজ্যের ওপর থেকে গেছে। হ্যাঁ পড়ো, কোনো অসুবিধা নেই। এটা টোটাল 6টা রাজ্যের ওপর থেকে গেছে। কি কি রাজ্যের ওপর থেকে গেছে? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু। টোটাল 6টা রাজ্যের ওপর থেকে গেছে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ুর ওপরে ওয়েস্টার্ন ঘাট রয়েছে। ওয়েস্টার্ন ঘাট মহারাষ্ট্র রিজিয়নে ওয়েস্টার্ন ঘাটকে বলা হয় সহ্যাদ্রি। মহারাষ্ট্র রিজিয়নে ওয়েস্টার্ন ঘাটকে বলা হয় সহ্যাদ্রি। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে সহ্যাদ্রি কাকে বলে, তখন তোমাকে ওয়েস্টার্ন ঘাটই বলতে হবে, কিন্তু একদম পার্টিকুলারলি কোন জায়গাটাকে বলে তার উত্তরটা হচ্ছে মহারাষ্ট্র রিজিয়নে। যেখানে রেকর্ডেড ক্লাস থাকে তার পাশে নোট রয়েছে। আমি আগে পড়িয়ে নিই, তারপর আমি পড়ার বাইরে অন্য কোনো পয়েন্টে যাব, ঠিক আছে? আগে একটু পড়িয়ে নিই, আগে পড়াটাকে শুনে নাও, পড়ার পর অন্য কোনো জায়গাতে যাব। তো এটা হয়ে গেল আমাদের ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটটা যদি মহারাষ্ট্র রিজিয়নে হয়, মহারাষ্ট্র রিজিয়নে সর্বোচ্চ মানে মহারাষ্ট্র রিজিয়নে এটাকে সহ্যাদ্রি বলা হয়। এই জায়গাটাতে অবস্থিত হচ্ছে আনাইমুদি। এখানে অবস্থিত হচ্ছে আনাইমুদি। আনাইমুদিটা কি? আনাইমুদি হচ্ছে পুরো ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। ওয়েস্টার্ন ঘাট একটা পর্বত। আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, তার সাথে এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং আনাইমালাই পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ। ওয়েস্টার্ন ঘাটকে যদি বলা হয় এটা, সরি, আনাইমুদিকে যদি বলা হয়, আনাইমুদি ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে যাচ্ছে। সেকেন্ড বলতে পারো এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আরেকটা হচ্ছে আনাইমালাই পর্বতের, আনাইমালাই পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের আনাইমুদি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই জায়গাটাতে অবস্থিত হচ্ছে কার্ডামাম পাহাড়। ভারতবর্ষের দক্ষিণতম পাহাড় কোনটা? এটাও একটা প্রশ্ন আসে। ভারতবর্ষের দক্ষিণতম পাহাড় কোনটা? এটাও একটা প্রশ্ন আসে। ভারতের দক্ষিণতম পাহাড় হচ্ছে কার্ডামাম। কার্ডামাম, এলাচ। কার্ডামাম পাহাড়কে বলা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম পাহাড়। ওকে, এই হয়ে গেল ওয়েস্টার্ন ঘাট। এরপর আচ্ছা, ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটকে যদি আমি একটা ক্রস সেকশন করি তাহলে কিরকম ছবি আসে সেটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা এখানে নেই, সেটা এখানে নেই। দেখো, ওয়েস্টার্ন ঘাটটা না একদম স্টিফ। ওয়েস্টার্ন ঘাট প্রচন্ড বেশি স্টিফ হয়। ইস্টার্ন ঘাট অনেক লো হাইটের হয়ে থাকে। ইস্টার্ন ঘাটে অতটা বেশি হাইট থাকে না। ওয়েস্টার্ন ঘাটটা অনেক বেশি স্টিফ হয়ে থাকে, ইস্টার্ন ঘাটটা অতটা বেশি হাইটেড হয় না। ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটকে যদি আমরা একদম ক্রস সেকশন করি, ওইটাকে যদি মাঝখান থেকে কেটে দিই তাহলে কিরকম জিনিস দেখতে পাবো? ওয়েস্টার্ন ঘাটটা হচ্ছে এইরকম একটা বড় স্টিফ ওয়ালা জিনিস, এই জায়গাটা মাঝেরটা প্ল্যাটো, এটা হয়ে যাচ্ছে ইস্টার্ন ঘাট, যেটা একদম জেন্টেল ওয়েতে গেছে। এইরকম ক্রস সেকশন আমরা দেখতে পাবো যদি ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটকে ক্রস সেকশন করি, মাঝখান থেকে কেটে দিই, ঠিক আছে? এটা ওয়েস্টার্ন ঘাট, এটা অনেকটা বেশি হাইটেড রয়েছে। এর যে এই পাশটা রয়েছে মানে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্ট সাইডটা, পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম দিকটা, এইটাকে কি বলে? দেখো, এইটা মাটির সাথে, এটা তো মাটি না, এটা সমুদ্র, এইটা সমুদ্রের সাথে অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করেছে, তাই না? ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডটা সমুদ্রের সাথে অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করেছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করার জন্য এই জায়গাটাকে কি বলা হচ্ছে? এই জায়গাটাকে বলা হয় ভৃগু বা ক্লিফ। CLIFF, এটাকে ক্লিফ বলা হয়। যেহেতু ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডটা প্রচন্ড বেশি স্টিফ হয়ে থাকে, এরকম স্টিফ হয়ে থাকে এবং সেটা সমুদ্রের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করে থাকে, এই ফিচারটাকে বলা হচ্ছে ভৃগু বা ক্লিফ, ঠিক আছে? এই কারণেই, মেনলি এই কারণেই পশ্চিম বাহিনী নদীগুলোর ক্ষেত্রে কোন রকম বদ্বীপ সৃষ্টি হতে পারেনি। পশ্চিম বাহিনী নদীগুলোতে সেক্ষেত্রে এস্চুরিজ দেখতে পাওয়া যায়। পশ্চিম বাহিনী নদীগুলোতে এস্চুরিজ দেখতে পাওয়া যায়, কোন রকম বদ্বীপ সৃষ্টি হতে পারেনি, কারণ এটা এতটা স্টিফ, তাই নদীগুলো খুব খরস্রোতা হয়ে যায়। ওকে, ইস্টার্ন ঘাট উল্টো দিকে অনেক বেশি জেন্টেল, আস্তে আস্তে স্লোপে করে গেছে। তো আস্তে আস্তে স্রোতে হয়ে গেছে, আস্তে আস্তে ভাবে প্রবাহিত হয়েছে, অনেক বেশি জেন্টেল রয়েছে। সেই কারণে এখানকার নদীগুলোর ঠিক ঠিক ক্যারেক্টারিস্টিক্সই গেছে যে ওর নদীগুলো কি করছে, পলিটা সঞ্চয় করে নিয়ে এসে আস্তে আস্তে ক্যারি করে নিয়ে গিয়ে সেটা সঞ্চয় করছে, তো সেখানে বদ্বীপ গঠিত হতে পেরেছে। তো এখানে রয়েছে পূর্ব বাহিনী নদী,
এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি পূর্ব বাহিনী নদী। সেগুলোতে বদ্বীপ দেখতে পাওয়া যাচ্ছে, বদ্বীপ বা ডেল্টা বদ্বীপ দেখতে পাওয়া যাচ্ছে। এখানকার যে নদীগুলো যাচ্ছে সেটা পশ্চিম বাহিনী নদী, সেগুলোতে কি দেখতে পাওয়া যাচ্ছে, এস্চুরিজ বা মোহনা। সেখানে কোন রকম বদ্বীপ গঠন হয় না, এখানে কোন রকম বদ্বীপ গঠন হয় না। সরি 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 ক্লিয়ার? আচ্ছা, ওয়েস্টার্ন ঘাটটা দক্ষিণ ভারতে প্রপার ওয়াটার ডিভাইড হিসাবে কাজ করছে। ওয়েস্টার্ন ঘাট দক্ষিণ ভারতে প্রপার ওয়াটার ডিভাইড হিসাবে কাজ করছে, জল বিভাজিকা। দক্ষিণ ভারতের জল বিভাজিকা হিসাবে কাজ করছে। কারণ ওয়েস্টার্ন ঘাট থেকে নদীগুলো উৎপত্তি লাভ করে সেটা এই দিকে আসছে, পূর্ব দিকে আসছে, এবং কিছু নদী পশ্চিম দিকে যাচ্ছে। তো ওয়েস্টার্ন ঘাটটা দক্ষিণ ভারতে প্রপার জল বিভাজিকা হিসাবে কাজ করছে, প্রথম পয়েন্ট। আচ্ছা, পরেরটা কি হচ্ছে, এইখানটাতে অবস্থিত হচ্ছে ইস্টার্ন ঘাট। এইটা হচ্ছে ইস্টার্ন ঘাট। দেখো, আমি যখন ওয়েস্টার্ন ঘাটটা করছিলাম, ওয়েস্টার্ন ঘাট আমি কি বলেছিলাম, যেটা অ্যাট এ স্ট্রেচ গেছে, রাইট? ওয়েস্টার্ন ঘাটটা অ্যাট এ স্ট্রেচ এটা বিস্তৃতি লাভ করেছে। বাট ইস্টার্ন ঘাটটা কি ওরকম অ্যাট এ স্ট্রেচ গেছে? অ্যাট এ স্ট্রেচ ওটা গেছে না। ইস্টার্ন ঘাটটা ব্রেক করে করে গেছে, ইস্টার্ন ঘাটটা প্রপার ব্রেক করে করে গেছে। সেই কারণে ইস্টার্ন ঘাট, আর তার উপর ইস্টার্ন ঘাটের হাইটটাও অনেকটা কম, ওয়েস্টার্ন ঘাটের তুলনায় হাইটটা এখানে অনেকটা কম, প্লাস এটা এরকম অ্যাট এ স্ট্রেচ না গিয়ে আলাদা আলাদা করে ব্রেক করে 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 গেছে। এই ধরনের পাহাড়কে কি বলা হয়? এই ধরনের পাহাড়কে বলা হয় ভেলিকোন্ডা গ্রুপ অফ হিলস। এটাকে বলা হয় VELIKONDA, ভেলিকোন্ডা। ভেলিকোন্ডা গ্রুপ অফ হিলস বলা হয়, ঠিক আছে? ভেলিকোন্ডা গ্রুপ অফ হিলস বলা হয় কারণ এটা লো হাইটেড হয়ে থাকে, হাইটটা অনেক কম থাকে, এবং এটা অ্যাট এ স্ট্রেচ যায়নি, এটা ব্রেক করে করে গেছে, এটাকে ভেলিকোন্ডা গ্রুপ অফ হিলস বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঝিন্দেল গাদা। আমি যেগুলো বলছি না সেগুলো সবকটাই তোমাদের লেখা আছে, তোমরা কি যদি একটুখানি পিডিএফটা খুলে দেখো তাহলে সেগুলো সবকটাই তোমরা এখান থেকে পেয়ে যাবে। আনাই মুদি, ঝিন্দেল গাদা, এগুলো অলরেডি আমি পিডিএফ এ দিয়ে দিয়েছি। ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঝিন্দেল গাদা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কার্ডামাম পাহাড় বললাম, ভারতের দক্ষিণতম পাহাড় কোনটা বললাম? ভারতের দক্ষিণতম পাহাড় কোনটা বলেছি? ভারতের দক্ষিণতম পাহাড় হচ্ছে কার্ডামাম। ও বলেছি, ওকে। আচ্ছা, ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কোথায় মিট করেছে? ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিট করেছে এই জায়গাতে, এটা হচ্ছে নীলগিরি। ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিট করেছে নীলগিরিতে, ঠিক আছে? নীলগিরিকে বলা হচ্ছে, নীলগিরিকে বলা হচ্ছে নট, KNOT। এটাকে বলা হচ্ছে কি? নট, KNOT, নট বলা হয়। নট মানে হচ্ছে গ্রন্থি, নট মানে হচ্ছে গ্রন্থি। এই জায়গাতে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিট করেছে বলে। নট কাকে বলে? নট হচ্ছে বেসিক্যালি যখন একটা পয়েন্ট থেকে দুটো পাহাড় বেরিয়ে যায় সেই জায়গাটাকে বলা হয় নট। একটা পয়েন্ট থেকে দুটো পাহাড় বেরিয়ে যায়, দুটো বা তারও বেশি, সেটাকে বলা হয় নট বা গ্রন্থি। নীলগিরিতে ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট দুটোই আছে বলে এটাকে নট বলা হচ্ছে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। নীলগিরিতে কফি পাওয়া যায় ঠিক কথা, কিন্তু সব থেকে বেশি কফি পাওয়া যায় কর্ণাটকার বাবা বুদান হিলসে। সব থেকে বেশি কফি প্রোডাকশন হয়ে থাকে কর্ণাটকার বাবা বুদান হিলসে। নীলগিরি অবস্থিত তামিলনাড়ুতে। তামিলনাড়ুর নীলগিরি, নীলগিরিতে আরেকটা ফেমাস হিল স্টেশন হচ্ছে উটি। নীলগিরি আরেকটা ফেমাস হিল স্টেশন হচ্ছে উটি। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে?
ধোদাবেতা, নীলগিরি হাইস্পিককে ধোদাবেতা বলা হয়। নট মানে হচ্ছে যখন একটা জায়গাতে দুটো পর্বত এসে মিলিত হচ্ছে, সেই জায়গাটাকে নট বলা হয় বা গ্রন্থি বলা হয়। কফি প্রোডাকশনে নীলগিরির হাইয়েস্ট, পেট্রা, নীলগিরির থেকেও বেশি প্রোডাকশন হয়ে থাকে বাবা বুদান হিলস, কর্ণাটকা। নীলগিরির থেকেও বেশি প্রোডাকশন হয়ে থাকে কর্ণাটকাতে। তার মানে সমস্ত পর্বতগুলো যে জায়গায় মিলিত হয় তাকে নট বলা যায়। একটা পয়েন্টে যদি একের বেশি পর্বত মিলিত হয় তাকে নট বলা যায়। এখানে অবস্থিত পামির গ্রন্থি, এটা হচ্ছে পামির নট। এখান থেকে হিমালয় গেছে, কারাকোরাম গেছে, হিন্দুকুশ গেছে, কুনলুন গেছে, এটা নট, এটা নট। তোমাদের সামনে কালকে আমি বইটাকে অ্যাপের মধ্যে বার করে দেখিয়ে দিয়েছি, ক্লাসের পর বলে দেবো, ক্লাসের পর বলে দেবো। অন্য কোনো একটা ফোন নিয়ে রেখো হাতের কাছে, যে ফোনটাতে আড্ডার অ্যাপটা থাকবে, আমার এই ক্লাসটা চলবে, ওই অ্যাপটা থাকবে, তাহলে দেখে নিতে পারো, ক্লাসের পর বলে দেবো। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? না, নট কাকে বলে? আমি 4 বার বললাম কথাটা। যখন একটা পয়েন্টে দুটো পর্বত এসে মিলিত হচ্ছে তাকে নট বলে, প্যারালালে গেলে তাকে নট বলে না। এই একটা পয়েন্টে অনেকগুলো পর্বত এসে মিলিত হয়েছে তাকে নট বলছে। নট কাকে বলে তোমাদের প্রশ্ন আসবে না, জেনে রাখো নট কোনগুলো। এক্সাম্পল, ক্লিয়ার? বুঝলে? ক্লিয়ার সবটা? আমি যেগুলো বলেছি সেগুলো এখানে পুরোটা দেওয়া রয়েছে, তো আমি আর এটাতে যাচ্ছি না, এগুলো তোমাদের কাছে পিডিএফ আমি অলরেডি দিয়েই রেখেছি। পরেরটাতে আসছি, ভারতবর্ষের মরুভূমি, মরু অঞ্চল। ভারতবর্ষের মরু অঞ্চল, মরু অঞ্চল যদি বলা হয় ভারতবর্ষের মরু অঞ্চল, আমি কতগুলো ডেটা বলবো, মন দিয়ে শোনো, চাইলে লিখে নাও। আমি কতগুলো ডেটা বলবো, মন দিয়ে শোনো, যদি মনে করো চাইলে লিখে নিতে পারো। এই যে মরু অঞ্চলটা রয়েছে, ভারতবর্ষের মরু অঞ্চল ভারতবর্ষের টোটাল আয়তনের 5% জায়গা জুড়ে যাচ্ছে। ভারতের 5% জায়গা জুড়ে এই মরু অঞ্চলটা রয়েছে। রাজস্থানের 60% জায়গা জুড়ে এই মরু অঞ্চলটা রয়েছে। ভারতের 5%, রাজস্থানের 60%, ঠিক? এবার এই যে মরু অঞ্চলটা রয়েছে, থর মরুভূমি অঞ্চলটা যেটা রয়েছে, এই যে মরু অঞ্চলটা রয়েছে, এই মরু অঞ্চলটার 85% রয়েছে ভারতে। এই মরু অঞ্চলটার 85% রয়েছে ভারতে, এবং 15% রয়েছে পাকিস্তানে। 15% রয়েছে পাকিস্তানে। ওকে, এই মরু অঞ্চলটা টোটাল ওয়ার্ল্ডের 17তম মরু আয়তনের দিক থেকে, এটা 17তম মরু অঞ্চল। ওকে, ডেটাগুলো লিখেছো? পরেরটাতে আসছি। এই মরু অঞ্চলে কতগুলো জিনিস দেখতে পাওয়া যায়। ভারতবর্ষের সব থেকে বড় সল্ট ওয়াটার লেক, ভারতবর্ষের সব থেকে বড় সল্ট ওয়াটার লেক দেখতে পাওয়া যায় থর মরুভূমিতে, সেটা হচ্ছে সাম্বার। ভারতবর্ষের সব থেকে বড় সল্ট ওয়াটার লেক সেটা হচ্ছে সাম্বার, দেখতে পাওয়া যায় এখানটাতে।
ওকে, এই অঞ্চলে যে গাছপালাগুলো দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে জেরোফাইট। এই অঞ্চলে যে গাছপালাগুলোকে দেখতে পাওয়া যায় তাকে বলা হয় জেরোফাইট টাইপ অফ উদ্ভিদ। জেরোফাইট টাইপ অফ উদ্ভিদ বলা হয় কারণ গাছপালাগুলো এমন অঞ্চলে হয় যেগুলো শুষ্ক অঞ্চলেও সেটা কাজ করতে পারে, শুষ্ক অঞ্চলে কাজ করতে পারে, সেরকম জেরোফাইট এটাকে বলা হচ্ছে। গাছের পাতার, গাছগুলোর ওপর একটা মোমের প্রলেপ থাকে, গাছগুলোর ওপর একটা মোমের প্রলেপ দেওয়া থাকে। তো এই গাছগুলোকে এটা ইভাপোরেশনটা আটকানোর জন্য ইউজ হয়ে থাকে, যাতে কম ইভাপোরেশন হয়। আচ্ছা, এই অঞ্চলে যে মেন নদী সেটা হচ্ছে লুনি। লুনি হচ্ছে এখানকার মেন নদী। লুনি নদী ভারতবর্ষের একমাত্র অন্তর্বাহিনী নদী। লুনি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী, যেটা দেশের মধ্যে উৎপত্তি লাভ করে, দেশের মধ্যে প্রবাহিত হয়, দেশের মধ্যে কোনো জলাশয় পতিত হয়, তাকে বলা হচ্ছে লুনি। আচ্ছা, ব্যাস, আর কি লাগবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট নদী হচ্ছে বানাস। সেকেন্ড ইম্পর্টেন্ট নদী হচ্ছে বানাস, BANAS, বানাস সেকেন্ড ইম্পর্টেন্ট রিভার। পরেরটাতে আসছি, ভারতবর্ষের উপকূল রেখা। উপকূলীয় সমভূমি বা উপকূল রেখা দুটো উপকূলে ভাগ করা যায়, একটা হচ্ছে পশ্চিম উপকূল, একটা হচ্ছে পূর্ব উপকূল। এইটা হয়ে যাচ্ছে আমাদের পূর্ব উপকূল, এটা হচ্ছে পশ্চিম উপকূল। এই উপকূলীয় রেখাটাকে আগে বলে রাখি, টোটাল উপকূলীয় রেখার লেন্থ কতটা দৈর্ঘ্য এটা রয়েছে ৭৫১৬.৬। এটা হচ্ছে ভারতবর্ষের টোটাল কোস্টাল লাইন। বাট এটা এখন চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হয়ে ১১,৪৩৬ হয়েছে। বাট হয়তো তোমাদের পরীক্ষায় এই ডেটাটা এখনো আপডেটেড নয়, তাই জন্য আমি দুটো ডেটাই বললাম। এই ডেটাটা হয়তো এখনো আপডেটেড নয়, তাই আমি দুটো ডেটাই বললাম। ভারতবর্ষের কোস্টাল লাইন যদি বলা হয়, ভারতবর্ষের কোস্টাল লাইন হচ্ছে ৭৫১৬.৬। তাহলে দুটো নাম্বার কেন বলছি বলতো? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কোস্টাল লাইন প্যারাডক্স। এরকম কি আলাদা হয়েছে যে আমাদের কোস্টাল লাইন বেড়ে গেছে, এরকম কি হতে পারে? আমরা কি নতুন একটা জায়গা দখল করেছি, কোস্টাল লাইন বেড়ে গেছে, এরকম কি হতে পারে? না। তাহলে কেন আমি নাম্বারটাকে বাড়িয়ে দিচ্ছি? আগে যখন আমাদের মাপা হতো যে কতটা লেন্থ রয়েছে, মাপাটা হতো ধরো এরকম একটা ভূপ্রকৃতি রয়েছে, ঠিক আছে, এরকম রয়েছে, মাপা হতো এখান থেকে এতটা। এই যে খাঁজটা রয়েছে, এই খাঁজটাকে মাপা হতো না, ততটা প্রযুক্তিগত উন্নত ছিল না। তো যেরকম যেরকম খাঁজ রয়েছে প্রত্যেকটা খাঁজ ওয়াইজ গিয়ে মাপা হতো না। এখন যেটা হয়েছে সেটা যতটা যা যা খাঁজ রয়েছে প্রপার ওয়েতে সেই খাঁজগুলোকে ধরে মাপাটা হচ্ছে। সেই কারণে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি যদি সোজা করি যে লেন্সটা পাবো, আমি যদি এরকম করে ঘুরিয়ে করি তার থেকে বেশি লেন্স পাবো, সেটাই হচ্ছে। সেটাই হচ্ছে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে কোস্টাল লাইন প্যারাডক্স, এইটাকে বলা হচ্ছে কোস্টাল লাইন প্যারাডক্স। ওকে, তো এই কারণে ভারতবর্ষের যে টোটাল লেন্থটা রয়েছে সেটা ৭৫১৬.৬ ছিল, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে এই নাম্বারটা হয়েছে। বাট হয়তো তোমরা পরীক্ষার হলে এই নাম্বারটা এখনো পাবে না, কারণ এটা এখনো এনসিআরটিতে ছাপা হয়নি, ঠিক আছে। তো মেনল্যান্ড কত রয়েছে? মেনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড। মেনল্যান্ডে রয়েছে ৫৪২২.৬ এবং আইল্যান্ড বা দ্বীপ অঞ্চল সেখানে কতটা রয়েছে? সেখানে রয়েছে 2094। ক্লাসে পরে যাব, সেখানে রয়েছে 2094। এই যে আমাদের কোস্টাল লাইনটা রয়েছে, কোস্টাল লাইন প্যারাডক্স হচ্ছে যে আগে একদম কাট ওয়েতে মাপা হতো, এখন প্রত্যেকটা খাঁজ দিয়ে মাপা হচ্ছে, তাই লেন্থটা বেড়ে গেছে। যত যত খাঁজ রয়েছে সেরকম খাঁজগুলো ওয়াইজ মাপা হচ্ছে, তাই লেন্থটা বেড়ে গেছে। আচ্ছা, এবার যে আমাদের উপকূলীয় সমভূমিগুলো রয়েছে, এটা তো আমাদের উপকূল রেখা বললাম যে কতগুলো উপকূল রেখা রয়েছে। ভারতবর্ষে টোটাল ৯টা উপকূল এমন রাজ্য রয়েছে যেখানে উপকূল রেখা রয়েছে, উপকূল রয়েছে, আর 4টে ইউটি রয়েছে, ইউনিয়ন টেরিটরি রয়েছে যেখানে উপকূল রয়েছে।
তো 9টা রাজ্য এবং 4টে ইউনিয়ন টেরিটরি যেখানে আমাদের উপকূলটা রয়েছে। ঠিক আছে, উপকূলীয় সমভূমি কোনটা? বা আরেকটা একটা প্রশ্ন হয় যে ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি উপকূল রেখাটা রয়েছে? ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে? ভারতবর্ষের গুজরাটে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে। ভারতের গুজরাটের মধ্যে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে। উপকূল রেখা সব থেকে বড় কোথায়? গুজরাটে। গুজরাটের যে সমভূমিটা, গুজরাটের যে সমভূমিটা তাকে বলা হয় কাথিয়াবাড়। গুজরাটের সমভূমিটাকে বলা হচ্ছে, উপকূলের সমভূমিটাকে বলা হয় কাথিয়াবাড়। সব থেকে ছোট হচ্ছে গোয়া, সব থেকে ছোট হচ্ছে গোয়া, এইটুকু। গুজরাটের সমভূমিটাকে বলা হচ্ছে কাথিয়াবাড়, গুজরাটের সমভূমিকে বলা হচ্ছে কাথিয়াবাড়। তারপরেরটা হচ্ছে মহারাষ্ট্র এবং গোয়া। মহারাষ্ট্র এবং গোয়াকে একসাথে বলা হয় কঙ্কন। আমার এই কিছুক্ষণের মধ্যে ঠান্ডা লেগে গেল, মানে কি করে ঠান্ডা লাগলো বুঝতে পারলো না। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি ঠিকই ছিলাম, এখন আমার প্রচন্ড মানে নাক, মানে গলাটাই নাকে নাকে হয়ে গেছে, আমার নাকটা পুরো বন্ধ হয়ে গেছে। মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়েছি, আগে ক্লাসটা নিয়েছি তখন আমি ঠিকই ছিলাম, কিন্তু আমার এখন নাকটা পুরো বন্ধ হয়ে গেছে। এসি বন্ধ করে দিলে আমার আরো আরো বেশি হয়ে যায়, ক্লাসে নিতে পারবো না। বাড়িয়ে দিচ্ছি টেম্পারেচার। আমার প্রায় এরকম হচ্ছে। চলো, তো ফার্স্ট এটা আসছে আমাদের গুজরাট, ফার্স্ট এটা আসছে আমাদের গুজরাট, গুজরাট হচ্ছে কাথিয়াবাড়। তারপরে আসছে আমাদের মহারাষ্ট্র এবং গোয়া। মহারাষ্ট্র এবং গোয়া, মহারাষ্ট্র গোয়া নিয়ে হচ্ছে কঙ্কন। মহারাষ্ট্র এবং গোয়াকে একসাথে বলা হয় কঙ্কন। তারপরে একটা আসছে কর্ণাটকা, কর্ণাটকাকে বলা হচ্ছে কান্ধ, কর্ণাটকাকে বলা হচ্ছে কান্ধ। ঠিক আছে, তারপরে আসছে কেরালা, কেরালাকে বলা হচ্ছে কেরালাম, কেরালামকে বলা হচ্ছে আমাদের কেরালামকে বলা হচ্ছে মালাবার। আমার 12টা, আমার 2টোর সময় অফলাইনে যাওয়ার কথা। পিডিএফটা দেখোনি বাবু? পিডিএফ তো আমি 3 দিন ধরে দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফটাকে একটু খুলে দেখোনি। আচ্ছা, আমি যে 3 দিন ধরে তোমাদের পিডিএফ দিয়েছি তোমরা কি খুলে একটুও দেখেছো কেউ? তো চ্যাপ্টারটা কি খুব ছোট মনে হচ্ছে তোমার? পিডিএফ এর মধ্যে এগুলো আছে? পিডিএফ এর মধ্যে এগুলো আছে বাবা? চ্যাপ্টারটা ছোট লাগছে? আমি বাংলা ইংলিশ দুটো ভাষাতে দিয়েছি তাই হয়তো বেশি লাগছে, বাট চ্যাপ্টারটা তো ছোট নয়। আমাকে যে জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো তো দিতে হবে। বাংলা ইংলিশ দুটো ভাষাতে আছে তাই জন্য জিনিসটা ডাবল মনে হচ্ছে। বাট আমি যেগুলো বলেছি সেগুলো পিডিএফ এ দেওয়া রয়েছে, তোমরা যদি পিডিএফটাকে খুলে নাই দেখো তাহলে তো পিডিএফ দেওয়ার কোনো মানেই হয় না। যদি তোমরা পিডিএফটাকে খুলে নাই দেখো তাহলে তো পিডিএফ দেওয়ার কোনো মানে হয় না। তোমাদের মধ্যে হাফ লোকজন বলবে বাংলা দিতে, হাফ বলবে ইংলিশ দিতে, হাফ বলবে উর্দু ভাষা দিতে। আমি কি করবো বলো? আমাকে তো ভাষাগুলোকে দিতে হবে না? তারপরেও যদি তোমরা এটাকে না দেখো তাহলে আমার পিডিএফ বানানোর মানেটা কি, আমার দেওয়ার মানেটা কি? এর পরেরটা হয়ে যাচ্ছে আমাদের কেরালাম, সেটাকে বলা হচ্ছে মালাবার উপকূল। মালাবার উপকূলের পর এদিক থেকে আসছে করমন্ডল উপকূল, ভীষণভাবে ইম্পর্টেন্ট। করমন্ডল নিয়ে অনেক কিছু এখান থেকে বলতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে করমন্ডল উপকূল। করমন্ডল উপকূলটা পুরোপুরি তামিলনাড়ু এবং কিছুটা পোর্শন অফ অন্ধ্রপ্রদেশ নিয়ে গঠিত। করমন্ডল উপকূলটা পুরোপুরি তামিলনাড়ু এবং কিছুটা পোর্শন অফ অন্ধ্রপ্রদেশ নিয়ে গঠিত হচ্ছে করমন্ডল উপকূল। তারপরেরটা হচ্ছে নর্দার্ন সরকার, যেটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল, উত্তর সরকার উপকূলটা হচ্ছে কিছুটা পোর্শন অফ অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা পোর্শন অফ ওড়িশা। অন্ধ্রপ্রদেশ ওড়িশা নিয়ে হচ্ছে উত্তর সরকার উপকূল। এবং তারপরটা হচ্ছে উৎকল, উৎকল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা, সেটা হচ্ছে উৎকল। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় কোন রাজ্যে সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে, তার উত্তরটা হচ্ছে গুজরাট।
আর যদি জিজ্ঞেস করা হয় যে কোন উপকূলীয় সমভূমিটা সব থেকে বড়, তাহলে সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। কোন উপকূলীয় সমভূমিটা সব থেকে বড়, সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলটা সমভূমি হিসেবে সব থেকে বড়। আর কোন রাজ্যে সব থেকে বেশি রয়েছে, দ্যাট ইজ গুজরাট। আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি, কোনোটার নাম্বার পড়ার দরকার নেই। গুজরাট সব থেকে বেশি রয়েছে, সব থেকে কম রয়েছে গোয়াতে। এই 9টা রাজ্য যেখানে এটা রয়েছে, উপকূলীয় রেখা রয়েছে, এই 4টে হচ্ছে ইউনিয়ন টেরিটরি যেখানে উপকূলীয় রেখা রয়েছে। আচ্ছা, এবার জিনিসটা বোঝো, আমি যেগুলো বলছি আমি ছবি ধরে বলছি, তোমাদেরকে এটা দেওয়া রয়েছে এতে, আমি তোমাদেরকে ছবি ধরে পুরোটা বলে রাখছি। প্রথমত দুটো উপকূল রয়েছে, একটা হচ্ছে পশ্চিম উপকূল, একটা হচ্ছে পূর্ব উপকূল। পশ্চিম উপকূলটা যদি বলা হয়, সেটা একেবারে গুজরাট থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত হচ্ছে পশ্চিম উপকূল। পশ্চিম উপকূলটা মেনলি সাবমার্জেন্টের ফলে তৈরি হয়েছে। এই যেটা রয়েছে সেটা অবনত অবনত কারণে তৈরি হয়েছে। এটা তৈরি হয়েছে অবনত কারণে। এবার অবনত ব্যাপারটা কি, কোনো একটা জায়গায় যদি উপকূল তৈরি হয়, কোনো একটা জায়গায় যদি উপকূল তৈরি হয়, তাহলে উপকূল তৈরি হতে দুরকম ফিচার দরকার লাগে। হয় সেখানে সমুদ্রের জল লেভেল, মানে সমুদ্রের জলরাশিটা বেড়ে গেছে, সাবমার্জ হয়ে গেছে, সমস্ত কিছুকে ডুবিয়ে নিয়ে গেছে। কোনো একটা জায়গায় উপকূল তৈরি হতে দুটো জিনিস দরকার, দুটো জিনিস হলে উপকূলটা হয়ে থাকে। কোনো একটা জায়গায় সমুদ্রের জলরাশিটা বেড়ে গেছে, তো সমস্ত কিছু যা যা ছিল সবকিছুকে ডুবিয়ে নিয়ে গেছে, এটা একটা, যেটাকে সাবমার্জড বলা হয়। আরেকটা হচ্ছে যদি কোনো টেকটনিক অ্যাক্টিভিটির ফলে ল্যান্ড মাসটা ওপর দিকে উঠে যায়, কোনো টেকটনিক অ্যাক্টিভিটি হয়েছে যার জন্য ল্যান্ড মাস যেটা রয়েছে, ল্যান্ড মাসটা ওপর দিকে উঠে যাচ্ছে, সেটা হতে পারে। তো পশ্চিম উপকূলটা যেটা হয়েছে সেটা মেইনলি সাবমার্জেন্টের জন্য হয়েছে। পশ্চিম উপকূলটা মেইনলি সাবমার্জেন্টের জন্য এটা তৈরি হয়েছে, ঠিক আছে। পিম উপকূল, পিম উপকূল আবার কি? আচ্ছা, এই জায়গাতে এটার মধ্যে সব থেকে, যদি বলা হয় সব থেকে সরু উপকূল কার রয়েছে, সব থেকে সরু উপকূল রয়েছে কর্ণাটকাতে। কর্ণাটকের উপকূলটা সব থেকে সরু, ঠিক আছে, এবং এই জায়গায় প্রচুর জলপ্রপাত রয়েছে। কর্ণাটকাতে প্রচুর জলপ্রপাত রয়েছে। আমি যেগুলো বলছি সেগুলো সবকটাই এখানে দেওয়া রয়েছে। গুজরাটের সম্বন্ধে, গুজরাট এমন একটা জায়গা যেখানে ভারতের একমাত্র এশিয়াটিক লায়ন পাওয়া যায়। গুজরাটের মধ্যে ভারতবর্ষের একমাত্র এশিয়াটিক লায়ন পাওয়া যায়। গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরখনাথ, একমাত্র এশিয়াটিক লায়ন পাওয়া যায়। প্লাস এখানেই ওয়াইল্ড অ্যাশ দেখতে পাওয়া যায়, ওয়াইল্ড অ্যাশ। এখানে ওয়াইল্ড অ্যাশ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কঙ্কনটা হচ্ছে কঙ্কন হচ্ছে মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত কঙ্কন। কঙ্কনে দুটো ইম্পর্টেন্ট, দুটো না তিনটে মেজর পোর্ট অবস্থিত, জওহরলাল নেহেরু, মুম্বাই বন্দর, আর একটা হচ্ছে বাদাবান পোর্ট। তিনটে মেজর পোর্ট অবস্থিত, মুম্বাই বন্দর, জওহরলাল নেহেরু, আর একটা হচ্ছে VADABAN, বাদাবান, বাদাবান পোর্ট। তিনটে মেজর পোর্ট এখানে অবস্থিত। কর্ণাটকা যেটা খুব সরু একটা পোর্ট উপকূল, এই উপকূলে গোরসোপ্পা জলপ্রপাত অবস্থিত, সারাবাতি নদীতে অবস্থিত গোরসোপ্পা, এটা এখানে অবস্থিত, ভীষণভাবে ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন এসছে। সারাবাতি নদীতে অবস্থিত গোরসোপ্পা এখানটাতে অবস্থিত। পরেরটা আসছে মালাবার। মালাবারের মধ্যে, মালাবার মানে কেরালা, মালাবারের মধ্যে কিছু ব্যাকওয়াটার লেক দেখতে পাওয়া যায়, যেগুলোকে বেসিক্যালি লেগুন বলা হয়। ব্যাকওয়াটার লেক, দেখো লেক কি হয়, তার চারটে দিকে ল্যান্ড রয়েছে। ব্যাকওয়াটার লেক হচ্ছে, ব্যাকওয়াটার লেক হচ্ছে যখন যার তিনটে দিকে ল্যান্ড থাকে, একটা দিক ওপেন টু সি, তখন তাকে বলা হচ্ছে লেগুন, ঠিক আছে। কেরালাতে প্রচুর এরকম ব্যাকওয়াটার লেক দেখতে পাওয়া যায়। উপকূল তৈরি হতে গেলে সাবমার্জ কেন হতে হবে? নর্মালি ল্যান্ড সি বর্ডার থাকলে উপকূল হবে। ল্যান্ড সি বর্ডার থাকলে উপকূল হবে। ল্যান্ড সি বর্ডারটা কি করে তুমি ডিটারমাইন করছো? যদি কোনো সময় জলের লেভেলটা বেড়ে যায়, তাহলে বর্ডারটা তো আরো এগিয়ে যাবে, বর্ডারটা তো আরো পিছিয়ে যাবে।
ধরো এখানে জল রয়েছে, এখানে ওয়াটার রয়েছে, এটা এইভাবে রয়েছে, ওয়াটারটা বেড়ে গেল, তাহলে এটা তো আরো পিছিয়ে যাবে, বর্ডারটা তো পিছিয়ে যাচ্ছে। উপকূল কোনো সময় ফিক্স থাকবে এরকম নয়। যেটা এখন এই সময় কাচ্ছের রান দেখতে পাচ্ছ, সেটা একটা সময় সমুদ্রের তলায় ছিল, সমুদ্রের তলায় ছিল, সমুদ্রের জলটা চলে যাওয়ার পর ওখানে লবণটা শুধু থেকে গেছে, তাই জন্য আজকে ওটা কাচ্ছের রান, ওটা সমুদ্রের তলায় ছিল। তো এইটা কোনোটা পার্টিকুলার একটা জায়গা না, পৃথিবীতে এত বছর ধরে এত চেঞ্জেস হয়েছে, এই চেঞ্জেসটা হচ্ছে বর্ডার শুধু থাকবে মানে বর্ডারই থাকবে, ওটা কোনো জায়গায় চেঞ্জ হবে না এরকম নয়, চেঞ্জ হয়ে হিমালয় পর্বত তৈরি হয়ে যাচ্ছে। তাই দুরকম ভাবে হয়, হয় জলের লেভেলটা বেড়ে যায়, তাহলে সমস্ত কিছু সাবমার্জ হয়ে যাচ্ছে, বা কোনো টেকটনিক অ্যাক্টিভিটির ফলে এরকম ছিল ল্যান্ডটা আরো উঠে গেল, তাহলে এইখান থেকে আরো একটা উপকূল বেরিয়ে গেল, এরকম ভাবে হয়ে থাকে। এটা একদিন দুদিন এক বছরের ঘটনা নয়। এখন কি বর্ডার আছে সেটা সাবমার্জের জন্য হয়েছে সেটা বললেন? ওয়েস্টার্ন কোস্টের বর্ডার গুলো সাবমার্জেন্টের জন্য মেইনলি হয়েছে, ইস্টার্ন কোস্টেরটা মেইনলি ইমার্জেন্সির জন্য হয়েছে। এটা হয়েছে সাবমার্জেন্টের জন্য, এটা হচ্ছে ইমার্জেন্সির জন্য, ইমার্জেন্স মানে ল্যান্ডটা উঠে গেছে, এটা হচ্ছে ইমার্জেন্সির জন্য। ডিপেন্ড করে, মেইন যদি আমি ওভারঅল বলি এটা আমাদের সাবমার্জেন্ট, এটা আমাদের ইমার্জেন্স, পার্টিকুলার করে বললে এরকম করে ধরে ধরে বলতে হবে। তো কেরালাতে কি হচ্ছে, কেরালাতে প্রচুর ব্যাকওয়াটার লেক দেখতে পাওয়া যায়, ব্যাকওয়াটার লেক গুলোকে বলা হয় লেগুন, ঠিক আছে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজে, কেরালার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে লেগুন গুলোকে বলা হয় কয়ালস, লেগুনকে বলা হয় কয়ালস বা টেরি। ভেম্বানাথ ভারতবর্ষের লংগেস্ট কয়ালস, ভারতবর্ষের লংগেস্ট কয়াল, যেটা একটা রামসার সাইটে বটে, তো এটা অবস্থিত এখানে। ভেম্বানাথ যদি তোমরা কেউ দেখে থাকো, ভেম্বানাথ একদিকে দাঁড়িয়ে তার অপোজিট দিকটা দেখতে পাওয়া যায় না, সমুদ্র মনে হয়, এত বড় ভেম্বানাথ, এত বড়। এক মানে আমরা নদীর এপার ওপার দেখতে পাই, তো ভেম্বানাথের এপার ওপার দেখা যায় না, এত বড় লেক। তো ওটাকে অলমোস্ট সমুদ্র দেখতে লাগে। কেরালার যে উপকূল রয়েছে সেখানে মোনাজাইট বালি আছে, মোনাজাইট বালি থেকে প্রচুর পরিমাণে থোরিয়াম উৎপন্ন হয়, থোরিয়াম আমাদের পারমাণবিক কেন্দ্রে বা পারমাণবিক শক্তি উৎপাদনে কাজে লাগে। এর পরেরটা আসছে আমাদের পূর্ব উপকূল, পূর্ব উপকূল মেইনলি ইমার্জেন্সির ফলে তৈরি হয়েছে, পূর্ব উপকূল মেইনলি ইমার্জেন্সির ফলে তৈরি হয়েছে, মানে যেখানে ল্যান্ড মাসটা উঠে এসে তৈরি করেছে। এখানে কিছু ইম্পর্টেন্ট লেক অবস্থিত, এমার্জেন্স বা আপলিফমেন্টের জন্য তৈরি হয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট লেক অবস্থিত, সেটা আমি বলবো, তার আগে বলছি করমন্ডল। করমন্ডল উপকূলে এই জায়গাটাতে অবস্থিত হচ্ছে থাঞ্জাভুর, এখানে অবস্থিত থাঞ্জাভুর। থাঞ্জাভুরকে কাকে বলা হয়? থাঞ্জাভুর হচ্ছে দক্ষিণ ভারতের শস্যাগার, থাঞ্জাভুরকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের শস্যাগার, ওকে। এবং এখানে পক প্রণালী এবং মান্নার উপসাগরে অবস্থিত, যেটা ভারতের সাথে শ্রীলঙ্কার বর্ডার করেছে। মান্নার উপসাগর এবং পক প্রণালী রয়েছে, যেটা ভারতের সাথে শ্রীলঙ্কার একটা সীমানা করেছে। এখানটাতে অবস্থিত পুলিকট একটা লেগুন, পুলিকট লেগুন, চিল্কা পুলিকট সবকটা লেগুনের মধ্যে যাচ্ছে। পুলিকটটা অবস্থিত হচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে, পুলিকট অবস্থিত তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে। পুলিকট অবস্থিত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের বর্ডারে, ওকে। তারপরেরটা আসছে অন্ধ্রপ্রদেশ উপকূল, বা যেটাকে নর্দার্ন সরকার উপকূল বলা হয়। নর্দার্ন সরকার উপকূলে গোদাবরী কৃষ্ণা ডেল্টা রিজনে, ওখানে ডেল্টা রিজন অবস্থিত। গোদাবরী কৃষ্ণা ডেল্টা রিজনের মাঝে অবস্থিত হচ্ছে কোলেরু লেক, অবস্থিত কোলেরু লেক। এটা ঘুরিয়ে প্রশ্ন আসে, কোলেরু লেক কোথায় অবস্থিত, কৃষ্ণা গোদাবরীর মাঝে কোন লেক অবস্থিত, এরকম দুরকম ভাবেই প্রশ্ন আসে। এই জায়গাতে আগে প্রচুর খনিজ তেলের একটা সম্ভাবনা ছিল, এখন সেখান থেকে খনিজ তেল উত্তোলন করা হয়, যেটা অ্যাকচুয়ালি হয়। লাস্ট এটা হচ্ছে চিল্কা, তারপরে হচ্ছে উৎকল। উৎকলটাকে যদি বলা হয়, উৎকলটাকে যদি বলা হয়, এটা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এই দুটো নিয়ে হয়ে যাচ্ছে আমাদের উৎকল। ব্রহ্মনাথ, ব্রহ্মনাথ কি ইন্ডিয়ার সব থেকে বড় লেগুন? না, ইন্ডিয়ার সব থেকে বড় লেগুন চিল্কা।
ইন্ডিয়া, ভেম্বানাথ বলছো? ভেম্বানাথ হচ্ছে লংগেস্ট, আমি বি পড়ছি। ভেম্বানাথ যদি বলা হয়, ভেম্বানাথ হচ্ছে লংগেস্ট, চিল্কা হচ্ছে লার্জেস্ট। হ্রদ নয়, লেগুন। আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের উপকূলের যে এগুলো রয়েছে। বাংলা দিয়েছিলাম, এখানে ইংলিশে লেখা রয়েছে। পরেরটা, আজকে এই পোর্শনটা করলে আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তো আমি চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করেই দিচ্ছি। তোমাদের সয়েলের ক্লাস ছিল আজকে, সয়েল আমি করাতে পারলাম না, আমি নামটা আবার চেঞ্জ করে দেবো। সয়েলের ক্লাসটা বাকি রাখলাম, কোনো একটা মিসলেনিয়াস ক্লাসে সয়েলটা করিয়ে দেবো, কারণ এটা আমার শেষ হলো না আজকে, মানে আজকে শেষ করে দেবো, তাই সয়েলটা আজকে করাতে পারলাম না। পরেরটা হচ্ছে আন্দামান নিকোবর। এবং আমাদের যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে, ভারতবর্ষে দুটো দ্বীপ অঞ্চল রয়েছে, একটা হয়ে যাচ্ছে আমাদের আন্দামান, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আন্দামানটাকে বলা হচ্ছে এটা একটা ভলকানিক আইল্যান্ড, আন্দামান হচ্ছে ভলকানিক আইল্যান্ড, এবং লাক্ষাদ্বীপ সেটা হচ্ছে কোরাল আইল্যান্ড। লাক্ষাদ্বীপ কোরালে যাচ্ছে, আন্দামানটা ভলকানিক আইল্যান্ডে যাচ্ছে। আন্দামানকে গ্রেট আন্দামান, লিটল আন্দামান দুটো ভাগে ভাগ করা যায়। গ্রেট আন্দামানের মধ্যে রয়েছে নর্থ, মিডিল, সাউথ আন্দামান। নর্থ আন্দামানে অবস্থিত হচ্ছে নারকন্ডাম, যেটা একটা এক্সটিংক্ট ভলকানো, যেখান থেকে আর কখনো ভলকানিজম হবে না, যেখান থেকে আর কখনো ভলকানিজম হবে না, সেটা হচ্ছে এক্সটিংক্ট ভলকানো, কোনোদিন অগ্নুদ্গম হবে না, সেটা নারকন্ডাম নর্থ আন্দামানে অবস্থিত। নর্থ আন্দামানে আরেকটা জিনিস অবস্থিত, সেটা হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ, আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে স্যাডেল পিক। কোরাল মানে হচ্ছে প্রবাল, প্রবাল আইল্যান্ড। মিডিল আন্দামানে অবস্থিত হচ্ছে ব্যারেন। ব্যারেন একটা সুপ্ত আগ্নেয়গিরি, যেখান থেকে অগ্নুদ্গম হওয়ার চান্স আছে, এখনো হয়নি, চান্স আছে, হতে পারে। সাউথ আন্দামান হচ্ছে যেখানে পোর্ট ব্লেয়ার অবস্থিত, সাউথ আন্দামান হচ্ছে যেখানে পোর্ট ব্লেয়ার অবস্থিত। গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মাঝে অবস্থিত ডানকান পাস। প্রশ্ন আসে, ডানকান পাস কোথায় অবস্থিত? পুরোটা আন্দামান এবং নিকোবর, আন্দামান নিকোবরের মাঝে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেল, এই রকম ভাবেই প্রশ্ন আসে। 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? আন্দামান নিকোবরের মাঝে। আন্দামানে টোটাল 572টা আইল্যান্ড রয়েছে, টোটাল 572টা আইল্যান্ড রয়েছে, তার মধ্যে 36টা আইল্যান্ডে মানুষ বসবাস করতে পারে। এখানকার প্রধান নদী হচ্ছে কালপং, কালপং হচ্ছে এখানকার প্রধান নদী। নিকোবরের একদম শেষ বিন্দুটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, প্রথম ক্লাসে বলেছিলাম নিকোবরের শেষ বিন্দুটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত। লাক্ষাদ্বীপে এসো, এটা একটা কোরাল আইল্যান্ড, যেটা একটা প্রবাল আইল্যান্ড বলা হয়। এখানে টোটাল 36টা আইল্যান্ড রয়েছে, ওখানে 36টাতে মানুষ থাকতে পারে, এখানে 36টা আইল্যান্ডই রয়েছে। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে অবস্থিত 9 ডিগ্রি চ্যানেল, মিনিকয় মালদ্বীপের মধ্যে অবস্থিত 8 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপ হচ্ছে ভারতের সেই প্রতিবেশী দেশ। এটা হচ্ছে ভারতবর্ষের সেই রামেশ্বরম, মানে তামিলনাড়ু, আর এটা হচ্ছে রামেশ্বরম। তামিলনাড়ু এবং রামেশ্বরমের মাঝে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পাম্বাম চ্যানেল, পাম্বাম চ্যানেল বলা হয়। এটা ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে ধনুষ মানে রামেশ্বরমকে কানেক্ট করেছে। একটা ছবিতে, একটা সিনেমা টিনেমাতে তোমরা দেখেছো নিশ্চয়ই, যে একটা সমুদ্রের উপর একটা ব্রিজ, একটা রেল লাইন দুটো পরপর রয়েছে, ওই জায়গাটা হচ্ছে এটা। এটা রামেশ্বরমকে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে যোগ করে রেখেছে। রামেশ্বরমের শেষ বিন্দুটা হচ্ছে ধনুষকোডি, রামেশ্বরমের শেষ বিন্দুটা হচ্ছে ধনুষকোডি। ধনুষকোডি এবং শ্রীলঙ্কার তালাইমানারের মাঝে অবস্থিত অ্যাডামস ব্রিজ, যেটাকে রাম সেতু বলা হয়, যেটাকে রাম সেতু বলা হয়। এই হচ্ছে পুরো, যেখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে।
মিনিকয় ভারতে। মিনিকয় লাক্ষাদ্বীপের লাস্ট বিন্দু। একটু ভেবে বলো কোনো প্রশ্ন আছে কিনা। পাম্বাম চ্যানেলটা হচ্ছে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে রামেশ্বরমকে কানেক্ট করেছে একটা চ্যানেল। চিল্কা হ্রদ হচ্ছে একটা একটা লেগুন, একটা উপহ্রদ। হ্যাঁ কি কনফিউশন আছে। ভেম্বানাথকে লার্জেস্ট বলা হয় না, ভেম্বানাথকে লংগেস্ট বলা হয়। ভেম্বানাথ লংগেস্ট, লার্জেস্ট চিল্কা। ভেম্বানাথও লেগুন, চিল্কাও লেগুন। ভেম্বানাথ লার্জেস্ট লেগুন, চিল্কা সরি ভেম্বানাথ লংগেস্ট লেগুন, চিল্কা লার্জেস্ট লেগুন। কেটু মানে কিং অফ কারাকোরাম, তাই কেটু কিং অফ কারাকোরাম। ভারতের দক্ষিণতম বিন্দু বললে ইন্দিরা কোল হচ্ছে উত্তরতম বিন্দু। দক্ষিণতম বিন্দু বললে ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম বিন্দু বললে ইন্দিরা পয়েন্ট। অ্যাডামস ব্রিজকে বাংলায় রামসেতু বলে। আড্ডার অ্যাপ, আড্ডার অ্যাপ, সেখান থেকে আই গেস তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছো। সেখান থেকে যাবে স্টোর, সেখান থেকে যাবে আমার ওটিপি আসছে না, কি জ্বালা। সেখান থেকে যাবে স্টোর, সেখান থেকে যাবে বুকস, প্রিন্টেড বুকস। ওকে, বুকস, বুকসের মধ্যে অনেকক্ষণ ধরে একটুখানি স্ক্রল করবে, অনেকক্ষণ ধরে স্ক্রল করবে করে ওখানে দেখতে পাবে বৈচিত্র্যময় ভারত। অনেকগুলো স্ক্রল করবে, ওর মধ্যেই রয়েছে বৈচিত্র্যময় ভারত। ওখানে যে দামটা থাকে সেই তার পাশে মোর অফার লেখা থাকে। মোর অফারে গিয়ে কোডটা দিয়ে দেবে, Y268 কোডটা দেবে, তারপর তোমরা জানো প্রসেসটা, ওখান থেকে অ্যাপ্লাই করে বাই নাও করে দেবে। বৈচিত্র্যময় ভারত। ইজেড হচ্ছে এক্সিকিউটিভ ইকোনমিক জোন। ভারতবর্ষের যা উপকূল রয়েছে, ভারতবর্ষের উপকূল থেকে ভারতবর্ষের যে উপকূলটা রয়েছে সেই উপকূল থেকে
200 নটিক্যাল মাইল পর্যন্ত যে জায়গাটা রয়েছে, 200 নটিক্যাল মাইল পর্যন্ত যে জায়গাটা রয়েছে, সেই জায়গার ইকোনমিক অ্যাক্টিভিটি করার অধিকার ভারতবর্ষের। সেই জোনটাকে বলা হয় ইইজেড, এক্সিকিউটিভ ইকোনমিক জোন। সাপোর্টে ফোন করা বই না আসলে। ওকে, বুঝতে পেরেছ? ক্লিয়ার? বুঝতে পেরেছ? আর কারোর কোনো প্রশ্ন? যদি কেউ বইটা নাও তাহলে আমাকে পরে জানিয়ে তোমাদের বইটা কেমন লাগলো। সরি, বইটার নাম বৈচিত্র্যময় ভারত। বৈচিত্র্যময় ভারত। হ্যাঁ, সোমবার ক্লাস। সোমবার যদি আমি ঠিকঠাক থাকি, মানে আমার জ্বর ফর না আসলে সোমবার ক্লাস। ওই জোনটা, সেই জোনটার আন্ডারে পড়ে ইকোনমির জন্য। সরি, টপিকে ওই জোনের পর সেই জোন কার আন্ডারে পড়ে ইকোনমির জন্য? ওয়ার্ল্ড। কারো পার্টিকুলার একজনের আন্ডারে পড়ে না। আমার বইটা বাংলাতে। চেঞ্জ করে দেবো। চলো টাটা, কাল দেখা হচ্ছে। কাল তো না, সোমবার দেখা হচ্ছে। টাটা।